ইসরায়েলের রাজনীতিতে গত ৩ দশক ধরে একগুচ্ছ আধিপত্য বিস্তার করে থাকা বেনিয়ামিন নেতানিয়াহুর গদিতে এবার বড় ধরনের টান। নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। সরকারের পদত্যাগ এবং 2023 সালের 7 অক্টোবর হামাসের আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ইসরায়েল প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুকে দীর্ঘদিন ধরেই আলোচনা ও সমালোচনা ব্যাপক তুঙ্গে ছিল। ঠিক এমন মুহূর্তেই তার প্রোস্টেট ক্যান্সারের নানান তথ্য কিন্তু সোশ্যাল মিডিয়াতে তিনি নিজেই নিয়ে এসেছেন। কিন্তু বর্তমানে বিনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে তারই দেশের কোটি কোটি জনতা এবার রাজপথে নেমে এসেছে তার পদত্যাগের দাবিতে। ইরানের সঙ্গে অপ্রয়োজনীয় আক্রমণাত্মক পরিবেশ এবং গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করা এবং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পাতা ফাঁদে পা দেওয়াকে কেন্দ্র করে এবার বিনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধেই ফুঁসে উঠেছে ইসরায়েল নাগরিকেরা। দর্শক, অতি অল্প সময়ের মধ্যে 24 ঘন্টার মধ্যে নেতানিয়াহুর পদত্যাগের জন্য কি পরিমাণ বিক্ষোভ আন্দোলন চলছে বিস্তারিত সর্বশেষ আপডেট জানবো রিপোর্টে। ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। ইসরায়েলের রাজনীতিতে গত ৩ দশক ধরে একগুচ্ছ আধিপত্য বিস্তার করে থাকা বেনিয়ামিন নেতানিয়াহুর গদিতে এবার বড় ধরনের টান পড়েছে। ইসরায়েলের রাজনীতির দুই চির প্রতিদ্বন্দ্বী কিন্তু সাবেক মিত্র নাফতালি বেনেট এবং ইয়াইর লাপিদ একত্রে ঘোষণা করেছেন তাদের নতুন রাজনৈতিক দল টুগেদার, বা হিব্রু ভাষায় রিয়াহাদ। গতরাতে হারজিলিয়াতে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এই দুই নেতা জানিয়েছেন আসন্ন নির্বাচনে তারা একই ছাতার নিচে লড়বেন। তাদের লক্ষ্য একটাই, ইসরায়েলকে নেতানিয়াহুর দীর্ঘস্থায়ী এবং বিতর্কিত শাসন থেকে মুক্ত করা। বেনেট এই পদক্ষেপকে সবচেয়ে জায়োনিস্ট এবং দেশপ্রেমিক কাজ হিসেবে অভিহিত করেছেন। নাফতালি বেনেট, যিনি একসময় নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন, এখন তার সবচেয়ে বড় রাজনৈতিক শত্রুতে পরিণত হয়েছে। বেনেট তার বক্তব্যে বলেন, আজ রাতে আমরা বিভেদ ভুলে এক হয়েছি। ৩০ বছরের পুরনো সেই আধিপত্য ভাঙার সময় এসেছে, যা ইসরায়েলকে অভ্যন্তরীণভাবে দুর্বল করে দিচ্ছে। অন্যদিকে ইয়াইর লাপিদ বেনেটকে একজন সৎ দক্ষিণপন্থী নেতা হিসেবে আখ্যা দিয়ে বলেন, তাদের মধ্যে মতাদর্শিক পার্থক্য থাকলেও দেশের স্বার্থে তারা একে অপরের উপর আস্থা রাখছেন। এই জোট মূলত ইসরায়েলের ডানপন্থী এবং উদারপন্থী ভোটদের এক সুতোয় গাঁথায় চেষ্টা করছে, যা আগে কখনো দেখা হয়নি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই নতুন দল টুগেদার ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে এক বিশাল পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। সর্বশেষ জরিপ বা পোলগুলোর ফলাফল নেতানিয়াহুর জন্য রীতিমতো ভয়ের কারণও হয়ে দাঁড়িয়েছে। বর্তমান জরিপ অনুযায়ী নেতানিয়াহুর লিকুদ পার্টি এবং তার ধর্মীয় জোটের আসন সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে আসতে পারে। পোল বলছে নেতানিয়াহুর জোট 120টি আসনের মধ্যে মাত্র 49 থেকে 51টি আসন পেতে পারে, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় 61টি আসনের চেয়ে অনেক কম। অন্যদিকে বেনেট লাপিদ জোট এবং তাদের সম্ভাব্য শরিকরা মিলে 60 থেকে 69টি আসন পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। অর্থাৎ নেতানিয়াহু এবার সত্যি সত্যি সংখ্যাগরিষ্ঠতা হারাতে চলেছেন। নেতানিয়াহুর বিরুদ্ধে জনরোষের অন্যতম প্রধান কারণ হল নিরাপত্তা ব্যর্থতা এবং দীর্ঘস্থায়ী সংঘাতের সঠিক সমাধান না পাওয়া। এছাড়া হারানো জনসমর্থন পুনরুদ্ধারে নেতানিয়াহু যেসব কৌশল ব্যবহার করেছেন তা সাধারণ জনগণের মধ্যে খুব একটা প্রভাব ফেলছে না। বেনেট ইতিমধ্যে সাবেক মন্ত্রী গাদি আইজেনকোট সহ অন্যান্য মধ্যপন্থী নেতাদেরও এই জোটে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। যদি আইজেনকোটের মতো প্রভাবশালী ব্যক্তিরা এই জোটে যোগ দেন, তবে নেতানিয়াহুর পরাজয় কেবল সময়ের ব্যাপার হয়ে দাঁড়াবে। ইসরায়েলের সাধারণ মানুষ এখন এক নতুন ভোরের প্রত্যাশা করছে, যেখানে যুদ্ধের দামামার চেয়ে শান্তি এবং স্থিতিশীলতা প্রাধান্য পাবে। বেনেট এবং লাপিদ কি পারবেন এই প্রত্যাশা পূরণ করতে, নাকি নেতানিয়াহু আবারও কোনো ম্যাজিক দেখিয়ে টিকে যাবেন ক্ষমতায়? পুরো বিশ্বের চোখ এখন ইসরায়েলের এই আসন্ন নির্বাচনকে ঘিরে। ইরানের সাথে যদি আলোচনা হয় ইসলামাবাদে, যদি দুই দেশ একমত হয়, তাহলে এটা অবধারিতভাবে যে আজকে কালকের মধ্যে অবরোধ প্রত্যাহার করবেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ, হরমুজ নিয়ে আলোচনা। অনেকদিন থেকে ট্রাম্প গুম হয়েছিলেন। ব্রিটিশ প্রধানমন্ত্রীর হরমুজ বা ইরান যুদ্ধ নিয়ে যে অবস্থান, সেই অবস্থানে ট্রাম্প ক্ষুব্ধ ছিলেন। শুধু ব্রিটিশ প্রধানমন্ত্রী না, স্পেনের প্রধানমন্ত্রী সানচেজ থেকে শুরু করে ইউরোপের সবার সঙ্গেই
তার হলো এখন দূরত্ব, এবং এই দূরত্বের মূল কারণ হচ্ছে ইরান যুদ্ধ যেভাবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল পরিচালনা করছে তার সাথে একমত না। শক্তি প্রয়োগে কোনোভাবেই ইউরোপের বিশ্বাস যে আলাপ আলোচনার মধ্য দিয়ে সংকটের সমাধান করতে হবে। আর এই যুদ্ধের মধ্য দিয়ে যে জ্বালানি সংকট, সেই জ্বালানি সংকটে ব্রিটেন সহ সকল দেশই বিরক্ত ট্রাম্পের উপর। ট্রাম্প হয়তো বুঝতে পেরেছেন, সেই কারণে তিনি কথা বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হরমুজে নৌ চলাচল প্রায় বন্ধ হয়ে আছে, মানে অনুমতি দিচ্ছে না। আবার হরমুজের বাইরে অবরোধ তৈরি করে রেখেছে আমেরিকা। ফলে পরিস্থিতি আরো নাজুক হয়েছে। এই নাজুক অবস্থা থেকে মুক্ত হওয়ার জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী জার্মান এবং ফ্রান্সের উদ্যোগে 40টা দেশের সঙ্গে তারা কয়েকদিন আগে জুম মিটিং করেছে এবং কি করা যায় করণীয় তা নিয়ে আলোচনা করেছে। কিন্তু সেখানে তেমন আলোচনা ছাড়া, আলোচনার বাইরে অন্য কোনো শক্তি প্রয়োগ করা এরকম কোনো বিষয়ের সামনে আসেনি। এখন হরমুজে জাহাজ চলাচল নিয়ে, পুনরায় চলাচল নিয়ে যে জরুরি প্রয়োজনীয়তা অনুভূত হয়েছে তা নিয়ে আলোচনা হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, দুই নেতা হরমুজ প্রণালীতে জাহাজ পুনরায় চালু করার জন্য প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন। কারণ গুরুত্বপূর্ণ এই প্রণালী বিশ্ব অর্থনীতি এবং যুক্তরাজ্য এবং বিশ্বব্যাপী মানুষের জীবনযাত্রার উপর গুরুতর প্রভাব ফেলে। বিবৃতিতে বলা হয়, ব্রিটিশ প্রধানমন্ত্রী ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোর সঙ্গে তার যৌথ উদ্যোগের সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনা করেছেন, যাতে হরমুজে স্বাধীনভাবে সব ধরনের নৌ চলাচল করতে পারে। এখন দেখা যাক যে এই আলোচনার। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। ইসরায়েল এখন লেবাননের সঙ্গে যেভাবে যুদ্ধে জড়িয়ে পড়েছে, ইরান তো কখনোই তাকে ক্ষমা করবে না। ঠিক এমন মুহূর্তে বিপদের সংকেত পেয়েই কি ডোনাল্ড ট্রাম্প আসলে ইরানের আক্রমণ থেকে বাঁচতে পিছু হটলেন? তাহলে নেতানিয়াহুর এখন কি হবে? কে বাঁচাবে তাকে? বিস্তারিত জানবো রিপোর্টে। অনেকটা বিরানি আলমের মতো আলমের সাথে তুলনা করা যায়। দেখবেন যখন হালে পানি পাচ্ছে না, তখন এমন কিছু কাণ্ড করবে আমতারেক বা এই যাদের নাম বললাম, ডোনাল্ড ট্রাম্পের মতো, বুঝছেন নি? তখন তিনি আবার আলোচনায় আসবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর 2 দফা হামলা আগে কিন্তু হয়েছিল নির্বাচনের আগে, এবং ওই 2 দফা হামলার কারণে তিনি একটা বড় বিজয় পেয়েছিলেন। তখন অভিযোগ উঠেছিল যে মার্কিন এস্টাবলিশমেন্ট তাকে প্রেসিডেন্ট পদে দেখতে চায় না। এটা কিন্তু সত্য ছিল। নানান রকম চাপে ফেলে তাকে রিপাবলিকান শিবিরই হারাতে চেয়েছিল, কিন্তু টিকে গেছেন। এরপর নির্বাচনের দৌড়েও তাকে হারাবার চেষ্টা করা হয়েছে। 2 দফা হামলার পর তিনি বিজয় লাভ করেছেন। এখন হামলার তিনি করিয়েছেন না অন্য কেউ করিয়েছে, সেটা আমার আপনার না, তথ্যটা আমেরিকাই পরিষ্কার জানে। যখন ইরান যুদ্ধে কোণঠাসা, তরতর করে তার জনপ্রিয়তা নিচের দিকে নামছে, ডাউন হচ্ছে, তখন হঠাৎ করে ট্রাম্প, যেখানে হাজার হাজার হোয়াইট হাউজের লিস্টেড বিশাল মাপের সাংবাদিকরা, বড় মাপের সাংবাদিকরা, ডক্টর জাহিদের মতো উপদেষ্টারা এসে বসে আছেন, তখন সেখানে একজন অস্ত্র হাতে নিয়ে এসে গুলি করলো। এটা নিয়ে নতুন প্রশ্নের তৈরি হলো। কেউ বলছেন ট্রাম্প তার জনপ্রিয়তা বাড়াবার জন্য এটি করছেন, কেউ বলছেন আমেরিকাতে ট্রাম্পের শত্রু ক্রমান্বয়ে বাড়ছে, কারণ তার ইসরায়েল প্রীতি আমেরিকানরা সহ্য করতে পারছে না। তথ্য সব রকমই আসছে। ধরেন যে ব্যক্তি অ্যালান, 31 বছর বয়স্ক এই ক্যালিফোর্নিয়ার যুবক, পেশায় একজন শিক্ষক, আবার গেম সফটওয়্যার ডেভেলপার, খুব মেধাবী হিসেবে তাকে সবাই চেনে। এই 31 বছরের যুবক অ্যালান কি করে এই অঞ্চলে, মানে এই হিলটন, একটা গুরুত্বপূর্ণ হোটেল যেখানে প্রেসিডেন্ট নিজে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সাংবাদিকদের নিয়ে, আরো গুরুত্বপূর্ণ হাই অফিসিয়ালদের নিয়ে, ডেলিগেটদের নিয়ে কি বলবো, ডিনার করছেন, আলোচনা করছেন, সেই সময় অস্ত্র হাতে নিয়ে, একটি নয়, একটি রাইফেল, একটি পিস্তল, সঙ্গে আরো ধারালো অস্ত্র নিয়ে সে প্রবেশ করে এবং সেখানে তিনি টার্গেট করে গুলিও করে। পরবর্তী সিক্রেট এজেন্টরা প্রেসিডেন্টের তাকে আটকে ফেলে, তাকেও গুলি করে এবং তার গুলিতে একজন নিরাপত্তা বাহিনীর সদস্য আহত হয়। বাট তার শরীরে লাইফ জ্যাকেট থাকায়, যেটাকে কি বলে, বডিকে রক্ষা করার জন্য, তিনি খুব বেশি আহত হননি এবং তাকে পাকড়াও করা হয়। তাকে আগামী সোমবার আদালতে তোলা হবে।
এখান থেকে অনেকগুলো প্রশ্ন আসে। একজন লিখছেন, তার কমেন্ট আমার ভালো লাগছে। এই বেটা ডাক্তার জাহিদ নাকি তার বাবা হয়? ও আচ্ছা ভাই, সরি, মহসিন চৌধুরী আপনার বাবা হয় আমি তো জানতাম না। তো আমাকে বলবেন আগে, ডক্টর জাহিদকে বললে আপনার কষ্ট লাগে। আপনার বাবাকে আমি অসম্মান করলাম, এর জন্য সরি। তো বাবা না দুলাভাই ঠিক বুঝলাম না। যাক, একটা হলেই হয়। মা বা বোনের স্বামী কাছাকাছি তো নাকি? মহসিন চৌধুরী, আপনার শুভকামনা। ভালো লোককে পাইছেন। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।